1971-এ পাকিস্তানের আত্মসমর্পণের এই ছবিটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানের কমান্ডার আমির আবদুল্লাহ খান নিয়াজি সারা পৃথিবীর সামনে মাথা নিচু করে এই ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডারে স্বাক্ষর করছেন। পৃথিবী সেদিন সাক্ষ্য থাকলো যে ভারতের বীর সেনানীদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ নামের একটা দেশ জন্ম নিল বিশ্ব মানচিত্রে। কিন্তু কখনো ভেবে দেখেছেন আমির আবদুল্লাহ খান নিয়াজির পাশে দাঁড়িয়ে এই ভদ্রলোককে? মুখে এক অভূতপূর্ব পরিতৃপ্তির হাসি। এই মানুষটি হলেন 1971-এর বাংলাদেশ যুদ্ধ জয়ের স্থপতি। ইনিই বাধ্য করেছিলেন পাকিস্তান কমান্ডার এ খান নিয়াজিকে 93,000 পাকিস্তানি সৈন্যসহ সারা পৃথিবীর সামনে মাথা ঝুঁকিয়ে ভারতের সামনে আত্মসমর্পণ করতে। তখন ভারতের ফিল্ড মার্শাল ছিলেন শ্যাম মানেকশ, যিনি পুরো বাংলাদেশ যুদ্ধের স্ট্র্যাটেজি বানিয়েছিলেন। আর মাঠে নেমে এই অভিযানকে তুখোড় বুদ্ধির সাথে যিনি পরিচালনা করেছিলেন তিনি হলেন এই ব্যক্তি যিনি পাকিস্তানের নিয়াজির পেছনে দাঁড়িয়ে পরিতৃপ্তির হাসি হাসছেন। 1971-এ 93,000 পাকিস্তানি সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করে, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণ। তিনি কিন্তু একজন বাঙালি। কলকাতাতে জন্ম, পড়াশুনো কাশিয়াংয়ের ভিক্টোরিয়া বয়েজ স্কুলের বোর্ডিংয়ে। নাম জ্যাক ফরাস রাফায়েল জ্যাকব, যিনি জেফ আর জ্যাকব নামেই বিখ্যাত। ভারতীয় সৈন্যবাহিনীর একজন কিংবদন্তি বলা যেতে পারে। ধর্মে তিনি ইহুদি। অবাক হচ্ছেন তো? বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, বাঙালি খ্রিস্টান এই সব শুনেছেন, কিন্তু বাঙালি ইহুদি এরকম প্রজাতির মানুষের অস্তিত্ব আছে? এমনকি ভারতের মাটিতে ইহুদিদের অনেকেই বাস করেন, সেটাই বা কতজন জানেন? 1971-এই বা কতজন ভারতীয় জানতেন যে ভারতে ইহুদিদের বসবাস? যদি না 1971-এ পাকিস্তান রেডিও অ্যানাউন্স করত যে বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে ভারত একজন ইহুদি সেনানায়ককে নিয়োগ করেছে। ভাবুন তো, ইসলামিক দুনিয়ার পক্ষে কতটা গা জ্বালানো ব্যাপার এটা। বলতে গেলে বিশাল ক্ষততে একটা নুনের ছিটে ছিল এটা। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এরা ভারত থেকে আলাদা হয়েছিল ইসলামের নামে। এক মুসলিম প্রধান দেশের অত্যাচার থেকে বাঁচতে আরেক মুসলিম প্রধান দেশের জন্ম হলো ভারত নামক একটা হিন্দু প্রধান দেশের বদান্যতাতে। আর সেখানে সৈন্য পরিচালনা আর পাকিস্তানের সেনা প্রধানকে অপমানজনক আত্মসমর্পণে বাধ্য করার কাজটা করলেন একজন ইহুদি। আজও সেই ক্ষততে বার্নল লাগিয়ে চলেছে পাকিস্তান। কিছুদিন আগে নরেন্দ্র মোদীও এই কলকাতার ইহুদি এবং বিশেষ করে জেফ আর জ্যাকবের কথা বলেছেন। The heroic contribution of Lieutenant General J.F.R. Jacob during the 1970 war with Pakistan is widely known. I had the honor of working closely with him after his retirement. We discussed India-Israel relations among many other things over many cups of tea. তিনি ইসরায়েলের সমর্থক ছিলেন, কিন্তু ভারত তার মাতৃভূমি। ইসরায়েল দেশটার জন্মের পর অনেক ইহুদি ভারত ছেড়ে ইসরায়েলে চলে গেলেও তিনি তার জন্মভূমি ত্যাগ করেননি। The point is that I devoted my time to the liberation of Bangladesh. I dealt with them. I helped them. I helped to raise the Mukti forces and train them, and I planned the offensive into Bangladesh. And also, I built up the logistics for the war. And most people don't realize that you were a Calcutta boy as well. You were a Bengali for all practical purposes. Yeah, I'm a Calcutta boy. I was brought up in Calcutta. I went to St. Xavier's in Calcutta, very good college. Yeah, so you're a Bengali at heart. At heart. At heart. I love Bengal. I love Calcutta. And also, I'm very sympathetic to the sufferings imposed by the Pak Army onto the population of Bangladesh. They murdered, raped. They were terrible. They were terrible. And unsoldier-like. Absolutely.
জীবনের শেষ দিন পর্যন্ত ভারতের সেবা করেছেন। আজ আলোচনা করব এই বাঙালি ইহুদি যিনি আপাদমস্তক ভারতীয় কি করে হয়ে উঠলেন ভারতের একজন কিংবদন্তি। জেফার জ্যাকবের কথা আমরা অনেকে ভুলে গেলেও ইসরায়েল কিন্তু ভোলেনি। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াৎজাক রাবিন বা আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শিমন পেরেজের বিশেষ বন্ধু ছিলেন জেকব। 2019-এ জেরুজালেমের অ্যামুনিশন হিলের ওয়াল অফ অনারের একটা ফলক উৎসর্গ করা হয়েছে তার জন্য। অপরদিকে এই বাংলাদেশকে জন্ম দিল ভারত, সেই বাংলাদেশও এখন ভারতের উন্নতিতে হিংসে করে চলছে। ভারতীয় নীতিকে দেখুন, বাংলাদেশকে জন্ম দেওয়া ভারতের সৈন্যবাহিনীতে কারা কারা ছিলেন? শ্যাম মানেকশ, একজন পার্সি ধর্মাবলম্বী; লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, একজন শিখ; জেফার জ্যাকবের কথা বললাম, একজন ইহুদি; এয়ার ভাইস মার্শাল ইদ্রিস হাসান লতিফ, একজন মুসলিম। আর সেটা শুধু সেদিন নয়, আজও দেখুন ইরানের মতো একটা ইসলামিক কট্টরপন্থী দেশ আক্রমণ করছে গালফ কান্ট্রির মুসলিম দেশগুলোকে, তাতে বন্ধ হয়ে আছে হরমুজ প্রণালী। শুধু ভারতকেই ইরান স্বীকৃতি দিয়েছে বন্ধু দেশ হিসাবে, তাই ভারতের জাহাজের ওপর কোনো আক্রমণ নয়। ইরানকে ওষুধপত্র দিয়ে সাহায্য কে করছে? এই ভারত। অপরদিকে বাংলাদেশকে দেখুন, স্বাধীন কে করল? ভারত। সবচেয়ে বেশি অনুদান কে দিল বাংলাদেশকে আজ পর্যন্ত? ভারত। কোভিডের ভ্যাকসিন কে দিল? ভারত। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় সেখান থেকে বাংলাদেশিদের উদ্ধার কে করল? ভারত। কোভিডের সময় চীন থেকে উদ্ধার কে করল বাংলাদেশিদের? ভারত। এখন ডিজেল কে দিচ্ছে? সেটাও ভারত। এরপর বাংলাদেশিরা বলবে দাদাগিরি কে করছে? সেটাও নাকি ভারত। হ্যাঁ, আমাদের ভারতীয়দের ধর্ম হলো দায়িত্ব পালন। দাদাগিরি বলতে আমরা বুঝি বড় হিসাবে দাদার দায়িত্ব পালন করা। ছোটরা সুবিধাবাদী আর বেঈমান হলেও দরকারে সবসময় হাত পেতে নেবে বাংলাদেশ আর পরক্ষণেই ভুলে যাবে, এটাই আছে এদের ডিএনএতে। তবুও ভারত দিয়ে চলে সবসময়, কিন্তু সব দেশ এতটা ভুলে যায় না। মুসলিম প্রধান আফগানিস্তান কিন্তু মুসলিম প্রধান পাকিস্তানকে শত্রু ভাবে আর ভারতকে বন্ধু ভাবে, কারণ পাকিস্তান ওদের দেশের হাসপাতালে বোমা মেরে ধ্বংস করছে আর আফগানিস্তানে হাসপাতাল বানিয়ে দিচ্ছে ভারত। এই মুহূর্তে প্রায় সব ইসলামিক দেশগুলো একজন আরেকজনকে শত্রু ভাবে। ইরান বনাম গালফ দেশগুলো বাদ দিন, গালফ দেশগুলো নিজেদের মধ্যে চূড়ান্ত রেষারেষি, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান এই দুটি দেশকে বাদ দিলে বাকি সব মুসলিম দেশ ভারতকে কিন্তু আজ বন্ধু ভাবে। তুর্কিও কিছুটা আছে এদের দলে। অপরদিকে ভারতীয়দের বন্ধু ভাবে ইহুদিরাও, তাদের মধ্যে বেশ কিছু মানুষ এখনও ভারতে বাস করেন। হ্যাঁ, সংখ্যাতে খুব কম হলেও তারা আছেন। ভারতকে নানাভাবে তারা সমৃদ্ধ করেছেন। একটা ছোট্ট কুইজ, একটু ভিডিওটা পজ করে কমেন্ট করে জানাবেন, ভারতের প্রথম কোন মিস ইন্ডিয়া বাঙালি ছিলেন? অনেকেই হয়তো বলবেন এ তো সবাই জানে, সুস্মিতা সেন। না, ভুল উত্তর। শুধু প্রথম বাঙালি মিস ইন্ডিয়া নন, প্রথম ভারতীয় যিনি মিস ইন্ডিয়া ছিলেন 1947-এ, তিনি হলেন একজন বাঙালি, নাম এস্টার ভিক্টোরিয়া আব্রাহাম, এই কলকাতার একজন ইহুদি। জেফার জ্যাকব কি এস্টার আব্রাহাম ইত্যাদির মতো এই ইহুদিরা কারা? কলকাতার এই ইহুদিদের বলা হয় বাগদাদি ইহুদি, যারা মূলত ইরাক বা সিরিয়া অঞ্চল থেকে এসেছিলেন। তারা শুধু কলকাতাতে এসেছিলেন তাই নয়, মুম্বাই সহ দেশের বিভিন্ন জায়গাতে এনারা এসেছিলেন বিভিন্ন সময়। মুঘল রাজপুত্র শাহজাদা দারাশুকোর একজন শিক্ষক ছিলেন শরমদ খাসানি, যিনি ছিলেন একজন বাগদাদি ইহুদি। আওরঙ্গজেব শাহজাদা দারাশুকোর সাথে সাথে তার ইহুদি শিক্ষককেও হত্যা করেছিলেন। যদিও এই বাগদাদি ইহুদিদের আগমন খুব বেশি ছিল না অষ্টাদশ শতক পর্যন্ত, মূলত ব্যবসা বাণিজ্যের সূত্রে তারা গুজরাট, মহারাষ্ট্রতে এসে বসবাস করতে শুরু করেন। 1730 সাল নাগাদ ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ইরাকের বসরা শহরের সাথে ব্যবসা শুরু করেন। সেই সূত্রে বাগদাদি ইহুদিদের ভারতে আগমন। কিন্তু 19বিংশ শতকে ইরাকের শাসক হন দাউদ পাশা, যিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের অধীনে মামলুক বংশের শাসক, অত্যন্ত নির্মম ধর্মোন্মাদ। তার আমলে অমুসলিমদের উপর চূড়ান্ত অত্যাচার শুরু হলে এই ইহুদিরা ভারতে আসতে শুরু করেন। আর এই সময় ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা। সারা ভারতের বাণিজ্য এবং অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল কলকাতা এবং পূর্ব ভারত। তাই অনেক বাগদাদি ইহুদিরা এসে ওঠেন কলকাতাতে। এর মধ্যেই একজন ছিলেন শালম কোহেন।
সিরিয়ার আলেপ্পো থেকে তার আগমন, ভারতকে এত ভালোবেসে ফেলেন যে পরিবার সহ এখানেই থাকতে শুরু করলেন। আর বাড়ির বড়দেরকে উনি জানিয়ে দেন যে ভারত থেকে আর উনি কোনোদিনই ফেরত যাবেন না। শোনা যায় উনি বলেছিলেন যে ভারত থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত রাস্তা যদি মণিমাণিক্য দিয়ে সাজিয়ে দেওয়াও হয় তাহলেও তিনি ভারত ছেড়ে যাবেন না। এই সালাম কোহিনী হলেন প্রথম কলকাতা ইহুদি বলা যেতে পারে। তার পরবর্তী প্রজন্মের কলকাতা ইহুদিরাও যে একই রকম নিজেদের শিকড়কে ভারতের মাটিতেই খুঁজে পান সেটাতে আশ্চর্যের কিছু নেই। পরাধীন ভারতে তারা নেটিভ ভারতীয়দের মতোই ট্রিটেড হতেন। এলিট ক্লাবগুলোতে তাদের প্রবেশাধিকার ছিল না। ইহুদিরাও সাধারণ ভারতীয়দের মতোই ইউরোপীয় সমাজে ব্রাত্য ছিলেন। চাকরি, জীবিকা সব ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার শিকার ছিলেন। তবুও তারা ব্রিটিশ শাসনে হয়ে উঠেছিলেন অন্যতম সফল জাতি। শুধু তাই নয়, এই বাগদাদি ইহুদিরা ছড়িয়ে পড়েন বার্মা, সিঙ্গাপুর, হংকং, সাংহাই ইত্যাদি জায়গাতে। ইহুদিরা চিরকালই খুব এন্টারপ্রাইজিং, এটা সবাই জানেন। কলকাতা সহ পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা বিশাল বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য বানিয়ে ফেললেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে যখন এইসব অঞ্চলে জাপানি সেনার আক্রমণ শুরু হয় তখন এই ইহুদিরা কলকাতাতে এসে ওঠেন। কিন্তু 1946-এর কলকাতা রায়টে হিন্দুদের সাথে সাথে ইহুদিরাও সোহরাওয়ার্দীর বাহিনীর হাতে নিগৃহীত হয়েছিলেন। 4,000 ইহুদির মৃত্যু হয় কলকাতাতে, আর 1 লাখ ইহুদি বাস্তুহারা হন। সোহরাওয়ার্দীর হাতে ইহুদিদের এই অত্যাচারের কথা কেন বললাম সেটা একদম প্রতিবেদনের শেষে গিয়ে আবার বুঝতে পারবেন। এই দাঙ্গার ফলে অধিকাংশ ইহুদি কলকাতা ছাড়তে বাধ্য হন, কিন্তু সবাই নন। যারা থেকে গেছেন তাদের মধ্যে একটা হলো এই জেএফআর জ্যাকবের পরিবার। বাবা ছিলেন একজন খুব বড় ব্যবসায়ী। ইচ্ছে ছিল তার পুত্র সেই ব্যবসা সামলাবেন। সময়টা 1942। জার্মানির বুকে ইহুদিদের ওপর নাৎসি বাহিনীর দাপটের কথা জ্যাকবও জানতে পারলেন। জয়েন করলেন ব্রিটিশ আর্মিতে যাতে হিটলারের জার্মানির বিরুদ্ধে লড়তে পারেন। তার সেই ইচ্ছে পূরণ হয়েছিল। 1942-এই তিনি লেফটেন্যান্টের পদে উন্নীত হন। প্রথমে ইরাকে, তারপর টিউনিশিয়াতে চলে যান জার্মানির নাৎসি বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য। 1943-এ অবশ্য তাকে বার্মাতে স্থানান্তরিত করা হয় জাপানি সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তিনি ইংল্যান্ড, আমেরিকা বিভিন্ন জায়গাতে গিয়ে কড়া প্রশিক্ষণ নেন আধুনিক যুদ্ধবিদ্যার উপর। 1947-এ ভারত স্বাধীন হলে তিনি ভারতীয় সৈন্যবাহিনীতে যোগ দেন। সেখানে তার দ্রুত পদোন্নতি হতে শুরু করে। 1965-র ভারত পাকিস্তান যুদ্ধের সময় একটা বড়সড় ইনফ্যান্ট্রি ডিভিশন মানে পদাতিক বাহিনীর নেতৃত্বে ছিলেন জ্যাকব। 1969-এ শ্যাম মানেকশ তাকে ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ পদে অভিষিক্ত করেন। এরপর আসে 1971 বাংলাদেশ যুদ্ধ। 1970 অবিভক্ত পাকিস্তানের জেনারেল ইলেকশনে শেখ মুজিবের আওয়ামী লীগ বিশাল ভোটে জয়লাভ করে। প্রায় 40% ভোট পায় আওয়ামী লীগ। 300টা আসনের মধ্যে 167টাতে জয়লাভ করে। এই জয় পাকিস্তানকে একটা ধর্ম সংকটের মুখে ফেলে দেয়। গণতন্ত্র মানতে হলে পশ্চিম পাকিস্তানকে তখন পূর্ব পাকিস্তানের নেতার শাসনে থাকতে হবে। দুটোই ইসলামিক, কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কলোনি ছাড়া কিছু ভাবত না। সেই পূর্ব পাকিস্তানের নেতা চালাবে পশ্চিম পাকিস্তানকে, সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। এই সব ক্ষেত্রে কি হয়ে থাকে চিরকাল, পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলোতে সাজানো গণতন্ত্রকে ফেলে দেওয়া। ঠিক সেটাই করল পাকিস্তান পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো আর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মিলে। মুজিব দেখলেন তাকে যদি ক্ষমতার স্বাদ পেতে হয় তাহলে বিদ্রোহ করতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। এর উত্তরে পাকিস্তান আর্মি শুরু করল অপারেশন সার্চলাইট, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা। হিটলারের হলোকাস্টকে লজ্জা দিতে পারবে যা। বেছে বেছে হিন্দুদের নিশানা করা হচ্ছিল। ভারতের সীমা খুলে দেওয়া হয় আর 1 কোটি শরণার্থী ভারতে এসে প্রবেশ করেন প্রাণ বাঁচাতে। পাকিস্তান আর্মির ধর্ষণের শিকার লক্ষ লক্ষ মহিলাদের জন্য অ্যাবর্শন ক্যাম্প খোলা হয়েছিল ভারতে। ভারত দেখল যে বাংলাদেশকে স্বাধীন করা ছাড়া কোনো উপায় নেই। জ্যাকব প্রথমে একটা প্ল্যান দিলেন যে বাংলাদেশ
বাংলাদেশের দুর্গম জায়গাগুলো যেখানে পাকিস্তান আর্মিকে একটু বেগ পেতে হবে, সেই সব জায়গাতে পাকিস্তানের উপর আক্রমণ শুরু করতে শ্যাম মানেকশকে সিনিয়র অফিসাররা যে প্ল্যান দিয়েছিলেন যে শুধু চট্টগ্রাম, খুলনা এই সব অঞ্চলগুলো দখল করতে, কারণ তারা ভেবেছিলেন যে ইউনাইটেড নেশন থেকে চাপ আসতে পারে, চীনও কী করবে সেটা বোঝা যাচ্ছিল না। এছাড়া বাংলাদেশের নদী নালা পূর্ণ জায়গাতে ভারতের সেনাদেরও অসুবিধা ভোগ করতে হতে পারে। জ্যাকব এই আধা প্ল্যানে একদম রাজি হলেন না। তিনি যুক্তি দিলেন যে পুরো পূর্ব পাকিস্তানকেই পাকিস্তান আর্মির থেকে দখল করতে হবে। তিনি বলেছিলেন যে ঢাকা শহরই হলো আসল জায়গা বাংলাদেশের, সেটাই যদি পাকিস্তানের দখলে থাকে তাহলে কোনো লাভই নেই। পাকিস্তানের কমান্ডার A.A.K. নিয়াজির দখলে ছিল ঢাকা। জ্যাকব প্রস্তাব দিলেন যে ঢাকাতে যে পাকিস্তানের কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে অকেজো করে একদম সরাসরি ঢাকাতে আক্রমণ করার। জ্যাকবের প্রস্তাবেই সায় দেন শ্যাম মানেকশ। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যে পাকিস্তানি সৈন্যবাহিনী ছিল তাদেরকে বেশিরভাগ জায়গাতেই পাশ কাটিয়ে ঢাকার দিকে অগ্রসর হয় ভারতীয় সৈন্যবাহিনী, নেতৃত্বে জ্যাকব। 16ই ডিসেম্বর 1971 জ্যাকব দেখা করতে চান পাকিস্তানের নিয়াজির সাথে। এরপরেই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ সম্পন্ন হয়। 2টো চেয়ার আর একটা টেবিল, পাশাপাশি ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা আর পাকিস্তানের কমান্ডার আমির আবদুল্লাহ খান নিয়াজি। স্থান ঢাকা শহরের ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা রেসকোর্সের কাছে, যার এখন নাম সোহরাবর্দী উদ্যান। যেই সোহরাবর্দীর হাতে একদিন হিন্দু আর ইহুদিরা একসাথে নিগৃহীত হয়েছিলেন, সেই সোহরাবর্দীর নামাঙ্কিত উদ্যানেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 93,000 পাকিস্তানি সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করে। পৃথিবীর মানচিত্রকে একটা নতুন দেশ উপহার দেয় ভারত। পরে পাকিস্তানের কমান্ডার নিয়াজিকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে 16ই ডিসেম্বর জ্যাকব কী বলেছিলেন নিয়াজিকে। নিয়াজির থেকেই জানা গেছে যে জ্যাকব তাকে বলেছিলেন বাংলাদেশের ঢাকাতে আত্মসমর্পণ করবে নাকি ভারতীয় সৈন্য পশ্চিম পাকিস্তানের দিকে অগ্রসর হবে, তাহলে আত্মসমর্পণ করতে হবে কিন্তু ইসলামাবাদে। সাথে নিয়াজের জন্য আত্মসমর্পণের খসড়াটাও নিজেই লিখে নিয়ে এসেছিলেন জ্যাকব। নিয়াজি বুঝতে পেরেছিলেন যে ঢাকা বাঁচাতে গেলে পুরো পাকিস্তান হাতছাড়া হতে হবে, তাই ঢাকাতে আত্মসমর্পণ করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিলেন। সেই আত্মসমর্পণের মুহূর্তটাই চিরস্থায়ী হয়ে আছে এই ফটোর মধ্যে, চিরস্থায়ী হয়ে আছে জ্যাকবের সেই পরিতৃপ্তির হাসিটাও। পরবর্তীকালে পাকিস্তানের ডিফেন্স কলেজের একটা স্টাডিতে বলে যে জ্যাকবের তুখর পরিকল্পনার জন্যই ভারতের জয় হয়েছিল। ভারত সরকার জ্যাকবকে পরম বিশিষ্ট সেবা মেডেল দিয়ে সম্মানিত করেছেন। 1978 উনি আর্মির থেকে অবসর নেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন। 90 দশকের শেষ দিকে তিনি ভারতীয় জনতা পার্টির সরকারে সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে কাজ করেন। সেই সময় ভারত আর ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করবার জন্য তিনি খুব সক্রিয় ছিলেন। সবসময় ভারতকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চীন এবং পাকিস্তান এই দুই শত্রুর থেকে। ওনার পরামর্শতেই ভারত অ্যান্টি মিসাইল টেকনোলজি অ্যাডপ্ট করতে শুরু করেন। তার মধ্যস্থতার জন্যই ইসরায়েল আর ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি আরও মজবুত হয়। তিনি পরামর্শ দিয়েছিলেন ভারতকে ইসরায়েল থেকে অ্যারো মিসাইল কেনার জন্য আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলের বদলে। আমেরিকার প্রতিবন্ধকতার জন্য অ্যারো মিসাইল কেনা হয়নি ভারতের, কিন্তু ইসরায়েলের সাথে যৌথভাবে ব্যারাক 8, রক্স ইত্যাদি মিসাইল সিস্টেম বানিয়েছিল ভারত। তিনি গোয়া এবং পাঞ্জাবের রাজ্যপালও হয়েছিলেন। দল মত নির্বিশেষে মানুষটি ছিলেন সবার কাছে শ্রদ্ধেয়। তার সময় চণ্ডীগড় আইটি পার্ক তৈরি হয়, যার উদ্বোধন করেছিলেন স্বয়ং নারায়ণ মূর্তি। সাথে নির্মিত হয় চণ্ডীগড় ওয়ার মেমোরিয়াল, যেটা উদ্বোধন করেছিলেন এপিজে আব্দুল কালামের মতো মানুষ। 13ই জানুয়ারি 2016 এই কর্মবীরের জীবনাবসান হয়। ভারত আজ অনেক এগিয়ে গেছে সব ক্ষেত্রেই। এখন ভারত নিজেই মিসাইল ডিজাইনে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আজ থেকে 25 কি 30 বছর আগে ভারতের প্রতিরক্ষার ব্যাপারটার গুরুত্ব কিন্তু সবাই বোঝেননি। জেএফ আর জ্যাকব ছিলেন তাদের মধ্যে ব্যতিক্রম। আজকের ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি তার অবদান লেখা আছে স্বর্ণাক্ষরে।
আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। আবার ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে আরও এই ধরনের কোনো ঘটনার ইতিহাস নিয়ে। যেতে যেতে অনুরোধ করব, যদি আমাদের প্রতিবেদনগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।